This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাগড়াগড়ে ধৃতদের সঙ্গে এবার আব্বাসের যোগ। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেলবন্দিরাই মগজ দোলাই করেছিল আব্বাসের, এমনই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে। 2018 সালে খাগড়াগড় কাণ্ডে ধৃতদের সঙ্গে বহরমপুর জেলে ছিল আব্বাস। সেই সময় মগজ দোলাই হয় আব্বাসের। জেল থেকে বেরিয়ে খারিজি মাদ্রাসা খুলেছিল সে। খাগড়াগড় কাণ্ডে অভিযুক্তদের মাধ্যমেই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল আব্বাসের, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপের এপিসেন্টার সেই প্রমাণ নেই দাবি ফেরহাদ হাকিমের। একই সঙ্গে তার মন্তব্য, মাদ্রাসা হোক বা জঙ্গল, যারা অন্যায় করে তারা সব জায়গাতেই অন্যায় করবে। অভিযোগ একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে যে জঙ্গি প্রশিক্ষণের এপিসেন্টার হয়ে উঠছে খারিজি মাদ্রাসা। এটার কোনো প্রমাণ নেই। আমাদের এখানে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় ধর্মশিক্ষা এবং এমনি শিক্ষা, মানে কি বলে ওটাকে, মানে আমাদের যে শিক্ষা আর কি, ইংলিশ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, এই শিক্ষা হয়। এরকম কোনো, এগুলো হচ্ছে কমিউনাল ট্যাগ দিয়ে দেওয়া। যারা অন্যায় করবে, সে মাদ্রাসার মধ্যে হোক আর জঙ্গলের মধ্যে হোক আর স্কুলের মধ্যে হোক, তারা অন্যায় করবে। আর যারা ধর্মচর্চা করবে, শিক্ষায় অগ্রগতি করবেন, সে যেখানেই করবে তাকে স্বাগত। এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের নয়া তথ্য, শুধু জিআইবি অফিসের পুলিশ কর্মীদের একাংশই নয়, পাসপোর্ট জালিয়াতিতে যোগ রয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসের একাংশের। পোর্টালে নথি আপলোডের ক্ষেত্রেও রয়েছে বড় রকমের কারসাজি, মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে রিজিওনাল পাসপোর্ট অফিসের গত কয়েক মাসের তথ্য। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথ্য আপলোডের কারসাজির অভিযোগ। সূত্রের খবর, প্রতিদিন 5 থেকে 7টি করে ভুয়ো নথি যাচাই না করেই পোর্টালে আপলোড করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন, আমিও জানি। টাকা দিতে হয়, টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন, একটু বেশি টাকা দিতে হবে, তাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন। অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকেই, দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করুন শাহ, দাবি ফেরহাদ হাকিমের। বিএসএফকে আরও ঢেলে সাজানোর দাবি তুলছে তৃণমূল। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে, সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন, যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না, এটা বলা ভুল। অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি, অমিত শাহকে নিশানা এবার ফেরহাদ হাকিমের। পাল্টা সুকান্ত মজুমদার, সীমান্ত ঘেরার জন্য আগে জমি দিক রাজ্য, তাহলেই অনুপ্রবেশ বন্ধ করতে 100% দায়িত্ব নেবে কেন্দ্র। 2 বছর আগে বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছে কেন্দ্র, কিন্তু এখনো পায়নি। রাজ্য দায়িত্ব পালন করলেও কেন্দ্র 100% দায়িত্ব পালন করবে। ফেরহাদ হাকিমকে পাল্টা সুকান্ত মজুমদার। ফেরহাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব। কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র নেবে। জঙ্গি অনুপ্রবেশ থেকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল। বিষয়টি গুরুতর, কেন্দ্র যথাযথ ব্যবস্থা নিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম ভারত, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। The nation is ready for any exigencies
we will take action, appropriate action. Since the matter falls within the realm of external affairs, as the governor of a state, I do not want to make any particular comments on that. We will get peace. Situation will certainly be tackled in the best possible manner by the government of India and the competent authorities. These are all matters of detail, which the system which is there in India is capable of handling, and we will handle it in the best possible manner. চোখ রাখা যাক বাংলাদেশের খবরে। বাংলাদেশে ফের হিন্দু নিধন, লাগামহীন সংখ্যালঘু নিপীড়নের তীব্র নিন্দা। গতকাল নাটোরের কাশিমপুর শ্মশান মন্দিরের সেবায়েত তরুণ চন্দ্র দাসকে খুন কট্টরপন্থীদের বিশ্বজুড়ে সমালোচনা। তাও কি লজ্জা হবে না ইউনূস প্রশাসনের? পদ্মাপাড়ে কবে বন্ধ হবে হিন্দু নিপীড়ন, উঠছে প্রশ্ন। কট্টরপন্থীদের এখনো খোলা ছাড় দিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। সেবায়েতকে খুনের পর মন্দিরের প্রণামী বাক্স লুট দুষ্কৃতীদের। শমশানকেও যদি ছাড়া হচ্ছে না, ওখানে যারা সেবা করছে ওদেরকেও ছাড়া হচ্ছে না, তো আর কি বলবো। এটা তো লাস্ট 3-4 মাস হতে চলেছে। পার্লামেন্টেও বলা হয়েছে কি প্রায় 2200 কেস হিন্দু আর অন্য মাইনরিটিজ উপরে বাংলাদেশে ঘটিত হয়েছে মাত্র কিছু 3-4-5 মাসের মধ্যে হয়েছে। তো পাকিস্তানে 112 জন অ্যাটাক হয়েছে আর বাংলাদেশে 2200, কত কোনো বেশি। তো এটা খুব চিন্তার বিষয়। আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট এটা দেখবে। বাংলাদেশে হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, এই অত্যাচার সত্যি মেনে নেওয়া যায় না। আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রতিবাদ চলছে, চলবে আগামী দিনে। বিভিন্ন ব্যানারে চলছে, কখনো অরাজনৈতিক ব্যানারে চলছে, কখনো রাজনৈতিক ব্যানারে চলছে। কিন্তু বাংলাদেশের সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে তো আগামী দিনে এটা বন্ধ হবে না। সেই জন্য আমার মনে হয় বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে যারা বাস করি তাদেরকেও ভবিষ্যতে ভাবা উচিত। গতকাল নিউ আলিপুরে অগ্নিকাণ্ডের পর শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। দুর্গাপুর ব্রিজের নিচে থাকা ঝুপড়ি নিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ঝুপড়ির পাশাপাশি দুর্গাপুর ব্রিজের নিচে ছিল অবৈধ নির্মাণ, সেতুর একেবারে নিচে পাকা ঘর করে চলছিল বসবাস। ব্রিজের নিচে কার অনুমতিতে হলো ঘর, উঠছে প্রশ্ন। যদিও ব্রিজের নিচে ঘর করা নিয়ে রেলের ঘাড়েই দায় ঠেলেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস। এখানে হয়তো রয়েছেন অনেক বছর, কিন্তু ম্যাক্সিমামই ফ্লাইং। এখানে যারা লেবার কাজ করছেন সাইডিংয়ে তারা এখানে ম্যাক্সিমাম ঘর ভাড়া এবং তাদের থেকে অন্য কেউ ভাড়া, মানে এখানে সবই অলিখিত, মৌখিকভাবে সব চলতো, কোনোটাই লেখা কিছু নেই। যাদের পরিচয়পত্র নেই তাহলে কারা এরা কোথা থেকে কারা সেটা তো আমরা বলতে পারবো না। এটা পুরোপুরি রেলের জায়গা, রেলের জমি, তার ওপরে তারা রয়েছেন এতদিন ধরে ঝুপড়ি করে এবং বিগত অনেক বছর ধরে রয়েছেন। আমি যখন থেকে কাউন্সিলর তার অনেক আগে থেকেই এরা রয়েছেন, কিন্তু কিভাবে রয়েছেন, কেন রয়েছেন সেটা রেল বলতে পারবে না। ব্রিজের তলায় যদি ইটের কনস্ট্রাকশন ঘর করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের। আমরা রেলকে বারবার বলা হয়েছে, আপনারা জানেন যে 89 ওয়ার্ডে একটা রেল কলোনি বলে একটা জায়গা ছিল, যেটা উচ্ছেদ করে রেল সেটাকে টালিগঞ্জ ইয়ের সঙ্গে, রেলওয়ে স্টেশনের সঙ্গে ভালো করে সেই জায়গাটাকে করে দিয়েছিলেন, কিন্তু সব জায়গায় পারেননি ওনারা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত। শান্ত, সেতুর একেবারে নিচে পাকা ঘর করে বসবাস চলছিল, কোনো সেতুর নিচে এভাবে পাকা ঘর করে বসবাস হয় কোনোদিন সম্ভব? মানে এই দায় ঠেলাঠেলি করে আসলে তো কোনো কাজের কাজ হচ্ছে না, যা গেল তা তো চলে গেল। একদমই, দেখো দায় ঠেলাঠেলি যারা করছে, অর্থাৎ একদিকে কেন্দ্রীয় সরকারের সংস্থা রেল, অন্যদিকে রাজ্য সরকারের সংস্থা কলকাতা পুরসভা, এই দুজনের দায় ঠেলাঠেলিতে কিন্তু তিতিবিরক্ত সাধারণ মানুষ। কারণ যে জায়গার কথা বলা হচ্ছে শুধু কিন্তু এই জায়গা নয়, অর্থাৎ নিয়ালিপুরের এই 81 নম্বর ওয়ার্ড নয়, 89 ওয়ার্ড, অন্যদিকে টালা, নতুন যে টালা ব্রিজ তৈরি করে তার নিচে প্রত্যেকটি ওভারব্রিজ বা রেল ওভারব্রিজের তলায় কিন্তু এভাবেই জায়গা দখল করে সেখানে বাইরে থেকে লোকজন এসে বসে পড়ছে। প্রশ্ন উঠছে এখানেই, যখন বসছে তখন জনপ্রতিনিধিরা কি করছেন? তখন কেন তোলার ব্যাপারে সক্রিয় ভূমিকা নিচ্ছে না? কেন পুলিশের তরফে দেখা হচ্ছে না যে কিভাবে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে? এই দায়িত্ব কেন নিচ্ছে না? আবার যদি উল্টো দিকে ধরা হয়, রেলেরও দায়িত্ব কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না, কারণ রেল এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নিতে পারত যখন তাদের জমি দখল হচ্ছে বলে দাবি করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জমিটা, অর্থাৎ নিয়ালিপুর 81 নম্বর ওয়ার্ডের যে জমিটা, এইটা কিন্তু রেলের তরফে সরাসরি খারিজ করা হলো যে রেলের এই জমি নয়।
রেলের যে রেল বোর্ডের তরফেও নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই জমির সঙ্গে পূর্ব রেলের কোনো সম্পর্ক নেই, এমনকি রেল লাইনের পাশে অনেকটাই দূরে রয়েছে এই জমিটা, সেই জমির সঙ্গে রেল লাইনেরও কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই জমি যে সরকারের বা কলকাতা পুরসভার সেটা কিন্তু নির্দিষ্ট করে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দায় ঠেলাঠেলি কিন্তু অব্যাহত থাকলো। কার জমি সেটা কিন্তু এখনো পরিষ্কার হলো না, অথচ দখল হয়ে গেল। সেখান থেকে শুধু দখল হলো না, তারা দিনের পর দিন তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে, ভোটার কার্ড হয়ে যাচ্ছে। তাহলে এই দায়টা নেবে কে, সেটাই কিন্তু বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ ভোট ব্যাংকের জন্য যে বাইরে থেকে সেদিকে নজর থাকবে যে দায় আসলে কে নেয়। এদিকে পূর্ব রেলের তরফ থেকে কি জানানো হয়েছে আপনাদের শোনাবো। নিউ আলিপুরের ঝুপড়িতে যেখানে আগুন লেগেছে তার সাথে রেলের কোনো সম্পর্ক নেই। এটা রেলওয়ের কোনো প্রপার্টিও নয় এবং রেলওয়ে ল্যান্ডও নয়। সম্পূর্ণ রেল বহির্ভূত অঞ্চলে আগুন লেগেছে এবং রেলওয়ে ট্র্যাক থেকে সেফ ডিস্টেন্সে আছে। রেলের কোনো প্রপার্টিও ড্যামেজ হয়নি, ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি। সর্বনাশা আগুন কেড়ে নিয়েছে তাদের সবকিছু, সব হারিয়ে দিশেহারা নিউ আলিপুরের ঝুপড়িবাসী। মাথার উপর ছাদটুকু আর নেই। এখন কি হবে? চোখের অপারেশনের 15,000 টাকাও যে পুড়ে গেছে। আপাতত এক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে, তারপর কি হবে? অজানা ভবিষ্যৎ দিন আনি দিন খাই এই মানুষজনের। দুটোর সময় আমাদের ওই জায়গাটা কলেজে ব্যবস্থা করেছে, খাবার জন্য করেছে এবং থাকার জন্য ব্যবস্থা করেছে। এখনো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ওরা, আর বলছে খালি করো, নাকি দমকলে ভাঙবে বলছে। হ্যাঁ, এই যা আছে এটুকুই ভেঙে সমান করবে, মনে হচ্ছে আমাদের দেবে না।